আমি ভেবেছিলাম যে আগামীকাল পত্রপত্রিকায় আজকে যারা কর্মসূচি করেছেন আমার একটা বক্তব্যকে খণ্ডিত করে এবং তার বিকৃত অর্থ করে এখানে একটা বাজারকরণ করার চেষ্টা করেছেন। তার সবগুলো শুনে তারপরে বিশদে আগামীকাল জবাব দেব। যাই হোক, আপনারা এসছেন, বলতে কোনো অসুবিধা নেই, আমাকে বলতেই হবে। আমি প্রথমত আজ থেকে প্রায় 37 মাস আগে, 3 বছর 1 মাস সময় আগে একটা আলোচনা চক্রে আমার কিছু বক্তব্য তার খণ্ডিত করে, সে বক্তব্যকে, তার পুরো বক্তব্যকে তুলে না ধরে সেই খণ্ডিত বক্তব্যকে বিকৃত করে উপস্থিত করার মধ্য দিয়ে কিছু মানুষ বা কোনো একটা ধর্মবিশ্বাসী সম্প্রদায়ের মানুষ যারা আহত হয়েছেন, আমি প্রথমত তাদের কাছে ক্ষমা প্রার্থী, তাদের হয়ে যারা তাদেরকে পরিচিত করেছেন। দ্বিতীয়ত হলো, আমি দুঃখিত যে ত্রিপুরাজ্যের বর্তমান শাসক দল তারা তাদের বিরুদ্ধে যে প্রতিনিয়ত জনগণের অসংখ্য অভিযোগ উত্থাপিত হচ্ছে, পুলিশের মহানির্দেশকের পুলিশের সদর দপ্তরেই ইউনিফর্ম পরে তার অস্বাভাবিক মৃত্যু, এই ত্রিপুরাজ্যে কাটমানি বা সোর্স মানির যে অপসংস্কৃতি, তার কল্যাণে জাতীয় সড়ক থেকে শুরু করে সমস্ত যে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, রাস্তা হোক, বিদ্যুৎ হোক, পানীয় জল হোক বা চিকিৎসা ব্যবস্থা, আজকে মুখ থুবড়ে জনগণের বহুমুখী সংকট হচ্ছে। জনগণের সেই বক্তব্যগুলোকে আমরা বিরোধী দল তুলে ধরছি। তার সাথে আইন শৃঙ্খলার চূড়ান্ত দিন দুপুরে এই আগরতলা শহরে যে মরিচের গুঁড়ো ছিটিয়ে যে ছিনতাই বাসটা ঘুরে বেড়ায়, অভাব কোন জায়গায় চলে গেছে। আইন শৃঙ্খলার চরম অবনতি, এমন দিন যায় না 1 জন 2 জন 3 জন খুন হয় না। তার সাথে হলো গত 8.5 বছর ধরে ত্রিপুরা প্রশাসনে যে পাপ চক্র হচ্ছে, সেই পাপ চক্রে আজকে পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসনের একটা অংশ এই পঙ্কিলে ডুবে হাবুডুবু খাচ্ছে। আদালতের নির্দেশে আজকে থানার ওসি সাসপেন্ড হচ্ছেন, তো কালকে মহিলা পুলিশ ইন্সপেক্টর সাসপেন্ড হচ্ছেন। তার সাথে হলো শাসক দলের কামাইয়ের যে বেপরোয়াপনা, কোনোদিন এই পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অপদস্থ হচ্ছেন নিজ অফিসে, কোনোদিন ব্লকের বিডিও, কোনোদিন এসডিএম মিটিং চলাকালীন অবস্থাতে শাসক দলের বিধায়করা চড়াও হচ্ছেন। এরকম একটা চরম অরাজক পরিস্থিতি, এসব নিয়ে আমরা যখন কথা তুলছি তখন বিরোধীদের, বিশেষ করে আমরা যারা মার্ক্সবাদীরা জনগণের কথা তুলছি, আমাদের মুখ বন্ধ করতে পারছে না, মানুষের দৃষ্টিকে অন্যদিকে দাবিত করতে পারছে না এবং মানুষ সমস্বরে এই কথাগুলো তুলছেন, সরকারের বিরুদ্ধে জবাবদিহি করতে চাইছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বা পার্টির নেতৃত্ব যারা, মন্ত্রিসভার অন্যান্য সদস্য যারা, এদের কাছে কোনো যুৎসী জবাব নেই। তখন আমাদের বক্তব্যকে আড়াল করার জন্য, ইস্যু অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য
তাদের খড়কুটোর উপর ভর করতে হচ্ছে। আজকে এই দিন দুপুরে তপ্ত রোদের মধ্যে রাজপথে, তাও একটা যে আগরতলা শহরের একটা ব্যস্ততম রাস্তার উপরে, সেখানে যে রাস্তায় কখনো কাউকে এরকম প্রোগ্রাম করতে দেওয়া হয় না, সকাল থেকেই সেখানে মেরাপ বেঁধে, সামিয়ানা বেঁধে এরকম একটা যে অন্যায় কাজে লিপ্ত করাতে হয়েছে। এবং তাদের সঙ্গত দেওয়ার জন্য বিশ্ব হিন্দু পরিষদের কিছু বন্ধুই বলবো, যদিও শিক্ষা দীক্ষা দিক থেকে যদি আরো গভীরে গিয়ে যদি তারা আমার বক্তব্যের ব্যাখ্যা চাইতেন, আমি খুশি হতাম। তাদেরকে রাস্তা নামিয়েছে, আমি তাদের জন্য এও আমি দুঃখ প্রকাশ করছি। শাসক দলের চামড়া বাঁচাতে গিয়ে আজকে তাদের করতে পেরেছি। তৃতীয়ত হলো, আমি অত্যন্ত আশ্চর্যান্বিত, অ্যাস্টনিশড, যে কোথায় 2023 সালের জুলাই মাসের 23 তারিখে আগরতলার একটা প্রেক্ষাগৃহে একটা আলোচনা চক্র, সে আলোচনা চক্রের তার সেই হওয়ার আজকে 36 মাস বাদ, এটা নিয়ে আজকে রাস্তায় নেমেছেন তারা। এত বিলম্বিত, কথায় কথায় প্রাণীদেরকে বলে আপনারা কোন একটা ধর্মের রক্ষা সমিতি, কি করে 3 বছর বাদে ঘুম থেকে ডাকলে কি করে তারা সেই ধর্মকে রক্ষা করবেন আমি জানি না। সেই ধর্মের প্রতি আমার ভিন্নমত শ্রদ্ধা নেই, একেবারে পুরোপুরি শ্রদ্ধা রেখে বলছি। আমার মা বাবাও সেই ধর্মেরই একজন অনুসারী, আমি সেই পরিবার থেকে এসেছি, আমি সেই ঐতিহ্য থেকে এসেছি। সেই সংস্কার থেকেই আমার জীবনের মধ্যেও আমি সেভাবে পরিচালিত হই, আমি শ্রদ্ধা করি। তো সেদিন যেহেতু তারা আমার বক্তব্যের অপব্যাখ্যা করেছে, খণ্ডিত উপস্থিত করেছেন, আমার যে কিছু কিছু যা মনে পড়েছে সেদিনকার এই বক্তব্যের, আমি সেটাই তুলে দিতে চাইছি। কি আলোচনা হয়েছিল ওই সময়তে? গোরক্ষক সমিতির নামে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে একদল তথাকথিত ধর্মের ধ্বজাদার, ধর্মের ঠিকাদার, তারা দেশের আরএসএস ভারতীয় জনতা পার্টির মানুষকে ভাগ করার, দেশে দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য, সাম্প্রদায়িক সৌহার্দ্য এটাকে ভাঙার জন্য সারা দেশের মধ্যে হাঙ্গামা শুরু করেছিল। এবং ত্রিপুরাজ্যের মধ্যেও সংখ্যালঘুদের এলাকাতে হুমকি দেওয়া, তাদের উৎসব করতে না দেওয়া, তাদের এই মসজিদে আক্রমণ করা, আগুন লাগানো, বাড়ি পোড়ানো। তো এরকম যখন ঘটনা চলছিল তখন আলোচনা এসেছিল যে খাদ্যাভ্যাস মানুষের, এটা তো যুগে যুগে এবং সময়ান্তরে পাল্টায়। আজকের দিনে যারা মাংসাশী, যারা আমিষ খান, হয়তোবা দেখা যাবে আজ থেকে 50-100 বছর বাদে তারা কেউ আর আমিষ খান না। আবার আজকের দিনে যারা নিজেদেরকে সম্পূর্ণ বলে আমরা নিরামিষাশী, তারাই সবচেয়ে বেশি মাংসাশী হবেন, এটাই নিয়ম। এবং কোত্থেকে আমরা জেনেছি, কোত্থেকে পড়েছি? আমাদের উপনিষদ থেকে, আমাদের দেশের পতিতদশা, সর্বগ্রাহ্য সর্বজন যাদেরকে মানে, এই সমস্ত মনীষীদের তাদের লেখা থেকে, বক্তৃতা থেকে। কাজেই এগুলো নিয়ে এরকম ভাবে যা রাজনীতি করছে, রাজনীতিতে ধর্মের মিশেল আনছে, এটা মোটেই গ্রহণযোগ্য নয়। এটাই বলেছিলাম আমি, এবং তার কয়েকটা শুধু আজকে উল্লেখ করতে চাইছি আমার সেদিন বক্তব্যে। যে
স্বামী বিবেকানন্দ মানে হলো আজকে যারা এই ধর্মের কথা বলছেন তাদের থেকে বহুগুণ এবং যুগে যুগে এরা এই দেশের শুধু হিন্দু ধর্মাবলম্বী না, সমস্ত মানুষের কাছে পরিচিত। সারা পৃথিবীতে স্বামী বিবেকানন্দ একজন মহান পুরুষ হিসাবে সবার কাছে রাখছে। তার রেফারেন্স করে বলেছিলেন, তিনি বলেছেন প্রাচীনকালে ব্রাহ্মণদের গোমাংস খাওয়ার কথা স্বামী বিবেকানন্দের লেখায় স্পষ্টভাবে রয়েছে। তার বাংলা এবং ইংরেজি উভয় রচনাতেই এই ঐতিহাসিক তথ্যের উল্লেখ পাওয়া যায়। এবং সেটা কোথায়? মাদুরায় প্রদত্ত অভিনন্দন উত্তর, রিপ্লাই টু দ্য অ্যাড্রেস অফ ওয়েলকাম এট মাদুরা, দক্ষিণ ভারতের মাদুরাই, অর্থাৎ মাদুরাই হবে এটা বোধহয়, দেওয়া এক বক্তৃতায় তিনি ভারতের খাদ্যাভ্যাসের বিবর্তন নিয়ে বলতে গিয়ে এই কথাটি বলেন। রিপ্লাই টু দি অ্যাড্রেস অফ ওয়েলকাম এট মাদুরাই। উৎস কোথায়? বাংলা সংস্করণ এই বইটির স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, পঞ্চম খণ্ড, ব্র্যাকেটে শ্রীরামকৃষ্ণ মঠ, বেলুর মঠ। ইংরেজি সংস্করণ দি কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, ভলিউম 3, পেজ 174। বিবেকানন্দের মূল উক্তি কি ছিল? এই ভারতবর্ষেই এমন এক সময় ছিল যখন কোনো ব্রাহ্মণ গরুর মাংস না খাইলে ব্রাহ্মণেই থাকিতে পারিতেন না। তোমরা বেদে পড়িয়াছ, যখন কোনো সন্ন্যাসী, রাজা বা বড় মানুষ বাটিতে আসিতেন তখন সবচেয়ে ভালো সারটিকে কাটা হইত। বৌদ্ধ ভারত আরেকটা এরকম বই, সেখানে লিখেছেন আমেরিকার ক্যালিফোর্নিয়ায় প্যাসাডেনায় শেক্সপিয়ার ক্লাবে দেওয়া এক বক্তৃতায় প্রাচীন বৈদিক আচার নিয়ে আলোচনা করার সময় তিনি এ মন্তব্য করেন, বৌদ্ধ ভারত, বুদ্ধিস্টিক ইন্ডিয়া। উৎস এই বইয়ের রেফারেন্স হলো দি কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, ভলিউম 3, পেজ নম্বর 536। তার বঙ্গানুবৃত্তি বক্তব্যে তোমরা শুনে আশ্চর্য হবে যে প্রাচীন সনাতন হিন্দু আচার ও অনুষ্ঠান অনুসারে সে ভালো হিন্দু নয় যে গোমাংস খায় না। বিশেষ বিশেষ অনুষ্ঠান তাকে অবশ্যই একটি ষাঁড় বলি দিয়ে মাংস খেতে হতো। তো এই ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের জীবৎকালেই এই যে খাদ্য পদার্থের পরিবর্তনের কারণ সম্পর্কে তিনি ব্যাখ্যা করে গেছেন। স্বামী বিবেকানন্দ কি বলেছেন? স্বামী বিবেকানন্দ কেবল এই ঐতিহাসিক সত্যটি উল্লেখই করেননি, বরং তার পরবর্তীকালে কেন এই কথা বন্ধ হয়ে গেল, আমি এটা এখন হচ্ছে কথা বলছি না, সেই প্রাচীন বৈদিককালে কথা বলছি, কেন বন্ধ হয়ে গেল তার বৈজ্ঞানিক ও সামাজিক কারণও ব্যাখ্যা করেছেন। কে? স্বামী বিবেকানন্দ। কি করেছেন? তিনি বলেছিলেন যে ভারত মূলত কৃষি প্রধান দেশ, তাই চাষবাসের জন্য সবচেয়ে ভালো বলদ বা ষাঁড়গুলোকে মেরে ফেলা মানে ছিল পুরো জাতির ধ্বংস ডেকে আনা, অর্থাৎ অর্থনীতির ধ্বংস ডেকে আনা। এই অর্থনৈতিক কারণে পরবর্তীতে ঋষিরা সমাজকে রক্ষা করতে গোহত্যার বিরুদ্ধে সোচ্চার হন এবং স্মৃতির নিয়ম পরিবর্তন করে এই কথা সম্পূর্ণ নিষেধ করেন, অর্থাৎ না আর হিন্দুরাই এবং গোমাংস খাবে না। তা আমি তো এই কথাটা এখন বা গেল 50 বছরের কথা বলিনি, গেল 100 বছরের কথা বলিনি, বহু প্রাচীনকালে স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি, তার বই, এ লেখা থেকে সেটা বলা হয়েছিল। তো এইভাবেই আজকে যেটা গোহত্যা বন্ধ আমাদের দেশে, এটা আজ থেকে 50-100 বছর বাদে এটা পরিবর্তন হবে না, কে হলফ করে বলতে পারে? আর এই ভারতবর্ষে এখনো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এই সাম্প্রতিককালে বিদেশের একটা সভাতে, নিউজিল্যান্ড না অস্ট্রেলিয়াতে, তিনি বলছেন ভারত পৃথিবীর
এক নম্বর গোমাংস এই রপ্তানিকারী দেশ। তাহলে গোহত্যা ভারতবর্ষে হয়, প্রধানমন্ত্রী বলছে বিদেশের মাটিতে দাঁড়িয়ে গর্ব করছেন আমরা গোমাংস বিক্রি করে রপ্তানি করে আমাদের মুদ্রা বিদেশি মুদ্রা অর্জন করি। তো এটা নিয়ে যদি আমাদের এরকম ঝগড়া হয়, ভুল ব্যাখ্যা হয়, আমি তো বলিনি আজকে প্রজন্মের ব্রাহ্মণরা, হিন্দুরা, তাও দক্ষিণ ভারতের হিন্দুরা, এদের কাছে অন্যরকম এটা। তো এটা অপব্যাখ্যা করা, তাহলে আমার বক্তব্যের খণ্ডিত এবং বিকৃত উপস্থিত করার মধ্য দিয়ে এরকম বাজার গরম করা মানে বর্তমান যে রাজনৈতিক পরিমণ্ডল ত্রিপুরাদের মধ্যে শাসক দল আজকে কোন ঠাসা, কাজে বিরোধী দলকে তাকে একটু ব্যস্ত রাখতো। আমি দুঃখিত, আমি যিনি বলেছি শুরুতেই বলেছি যারা আমার এই বক্তব্যের খণ্ডিত এবং উপস্থিতি এবং তার বিকৃতিচারে আহত হয়েছে, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। কাজেই কেউ এতে ভুল বুঝবেন না, আমি সেদিন যা বলেছি আজকেও তাই বললাম, এর বাইরে একটি কথা আমার নেই। এবং কাউকে ছোট করা, কাউকে হেয় করা, কাউকে এই আহত করার উদ্দেশ্যে বলিনি। এবং এটা কবে বলেছি? 3 বছর 1 মাস আগে, জুলাই 2023। কেন আজকে 2026 ইংরাজির আগস্ট মাসের 1 তারিখে এরকম প্রোগ্রাম করতে হলো রাজপথ অবরোধ করে? এটাই আমার ওদের মত।